Dear viewers, welcome to the geopolitical show The Chessboard, যেখানে আমরা বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনার একটা সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে কোথায় কি ঘটে যাচ্ছে, ঠিক কেন ঘটছে এবং কোথায় কোন কারণে ঘটে যাচ্ছে, এই ব্যাপারগুলো আপনাদের কাছে সিস্টেম্যাটিক ভাবে তুলে ধরা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড ডিসকাশনস আপনাদের কাছে উপস্থাপন করার জন্য মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি আমাদের সাথে থেকে বুঝতে পারবেন আমরা কেন ডিসকাশনটা করছি এবং ডিসকাশনের মূল সাবস্টেন্সটা কি। আমাদের আজকের টপিক হলো মূলত গ্লোবাল সাপ্লাই চেইন ক্রাইসিস। এই সাপ্লাই চেইন কতটা গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ট্রেডের জন্য এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে যে ইরানে যুদ্ধ ঘটে যাচ্ছে, এই যুদ্ধের কারণে এই গ্লোবাল সাপ্লাই চেইন কতটুকু ডিসরাপ্টেড হয়েছে। আশা করি আমাদের সাথেই থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে ডিসকাশনের দিকে আগাতে যাচ্ছে এবং মূল বক্তব্য কিংবা আলোচনা যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এই এপিসোডে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আব্দুল্লাহ আলী ইউসুফ। তিনি রিসার্চ ডিরেক্টর অ্যাট দ্য ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। স্যার, এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি গ্লোবাল সাপ্লাই চেইন এই কনসেপ্টটা আসলে কি? গ্লোবাল সাপ্লাই চেইনের কনসেপ্টটা আমরা যদি বর্তমান ইরান ওয়ারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যেমন আমাদের যে তেলের যে ক্রাইসিসটা হচ্ছে, তেলের ক্রাইসিসের পরিপ্রেক্ষিতে আমরা প্রায় একটা কথা খুব শুনে থাকি, কমনলি একটা সর্ট অফ রেটোরিক, যে সো হোয়াট, দি মিডল ইস্ট অয়েল যদি কোনো কারণে স্টপ হয়েও যায় আমরা আদার সোর্স বলে থাকে যে আমরা সোর্সগুলোকে ডাইভার্সিফাই করে দেবো, সো দ্যাট উই আর নট ডিপেন্ডেন্ট অন এ সিঙ্গেল সোর্স। দ্যাটস এ ভেরি ব্রাইট আইডিয়া, যে আমি শুধুমাত্র সিঙ্গেল সোর্স ডিপেন্ডেন্ট কেন হব? কোনো কারণে আমার সিঙ্গেল সোর্স যদি আমাকে সাপ্লাই দিতে না পারে, আমি একটা ইনএভিটেবল একটা সমস্যার দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে আমার মাল্টিপল সোর্স থাকলে আমি একটা সোর্স থেকে সাপ্লাই যখন অনিশ্চিত হয়ে পড়লো এবং অন্য সোর্স সাপ্লাই থেকে জায়গা থেকে সাপ্লাইটাকে নিয়ে আসবো। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। বাট এখানে গ্লোবাল সাপ্লাই চেইন যেভাবে কাজ করে এটা বুঝতে হলে আমাদেরকে পুরো আর্কিটেকচারটা বুঝতে হবে, অয়েল আর্কিটেকচারটা। Oil is extracted in the form of crude oil. Yes, of course. এই ক্রুড অয়েলটাকে আমরা তখন রিফাইনারিতে পাঠাই। এটা থেকে ধাপে ধাপে বেসিং অন দ্য বয়লিং পয়েন্ট, যে এটাকে ফার্স্টে পুরোটাকে ভ্যাপোরাইজ করে ফেলা হয়, বাষ্পীভূত করে ফেলা হয়। আচ্ছা। তারপর এটাকে আবার কুলিং করা হয়, মানে ডিস্টিলেশন। ডিস্টিলেশনের বেজিং অন দি কুলিং পয়েন্ট, যে কোনটা কত ডিগ্রি তাপমাত্রাতে এটা তরলে পরিণত হবে, তার উপর ভিত্তি করে নিচে থেকে আস্তে আস্তে প্রথমে একদম নিচে জমতে থাকে সে ডিজেল, তারপর একটা পর্যায়ে কেরোসিন যেটাকে আমরা বলি, তারপরে পেট্রোলিয়াম অক্টেন, আরো উপরে পর্যায়ে অনেক বেশি উদ্বায়ী এটা। আচ্ছা। ফলে হচ্ছে কি, এইভাবে করে বিভিন্ন গ্রেডটা ডিফারেন্সিয়েট করা হয়, এর মধ্যে মোবিল জাতীয় জিনিস একটা পর্যায়ে আসে। জি। তো এইটা তো হচ্ছে রিফাইনিং, বাট আমার ফার্স্টে তো আমার র ম্যাটেরিয়ালটা তো হচ্ছে ক্রুড অয়েল। জি। তো আমার ক্রুড অয়েল সাপ্লাইটা যদি আমার বন্ধ হয়ে যায়, তাহলে আমি আমার রিফাইনিং ক্যাপাসিটি যাই থাকুক না কেন, আমি তো আলটিমেটলি অন্যান্য প্রোডাক্টগুলো পাচ্ছি না। জি। এই জায়গাটাতেই আমার কথা। যেমন আমরা অল্টারনেটিভ সোর্স থেকে যে আমরা তেল আমদানি করার চিন্তা ভাবনা করছি, এই সোর্সগুলো কি? যে সোর্সগুলো থেকে ক্রুড অয়েল পাওয়া যাবে। জি স্যার। তাই না? যে আমরা আজকে সিঙ্গাপুর থেকে আমরা তেল আমদানি করতে পারি, বাট সিঙ্গাপুর কি তেল প্রডিউস করে? নো, এ বিগ নো। আমরা মালয়েশিয়া থেকে করতে পারি, আমরা ইন্দোনেশিয়া থেকে করতে পারি, রিফাইন্ড ফিউলস আমরা নিচ্ছি, ওদের লিমিটেড প্রোডাকশন আছে। এখানে একটা বিরাট বোঝার ব্যাপার, সেটা হচ্ছে দেয়ার আর মেনি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড যারা কিন্তু অয়েল প্রডিউস করে, মানে তারা অয়েল উত্তোলন করে খনি থেকে। কিন্তু যে পরিমাণ তারা উত্তোলন করে এবং তার ডোমেস্টিক অয়েল কনজাম্পশন ডিমান্ড যেটা, এটা দুটোর ভিতরে একটা ব্যালেন্সিং করতে হয়। যেমন আমি ইউনাইটেড স্টেটসকে দিয়ে যদি চিন্তা করি, বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন করে কিন্তু ইউনাইটেড স্টেটস, এটা অনেকে জানে না। ইয়েস স্যার। এমনকি সৌদি আরব এবং রাশিয়া কম্বাইনলি যে পরিমাণ তেল উত্তোলন করে, আমেরিকা তার চাইতে বেশি তেল উত্তোলন করে প্রতি বছর। দে আর নাম্বার ওয়ান অয়েল প্রডিউসিং কান্ট্রি। বাট
দে আর অলসো দ্য লার্জেস্ট কনজিউমার অফ ফিউল। ফলে দেখা যাচ্ছে ডিসপাইট প্রডিউসিং দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ পেট্রোলিয়াম ইয়েস স্যার। ডিউ টু দেয়ার হাই ডিম্যান্ড, তারা রপ্তানি তো করতে পারেই না, উল্টো তাদেরকে আরো আমদানি করতে হয়। ইয়েস স্যার। তো এই ব্যাপারটা বোঝার আছে। তো এদিক থেকে যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্স নেই, দেখা যাচ্ছে যে পৃথিবীর প্রথম 10টা যে অয়েল প্রডিউসিং কান্ট্রি, তার ভিতরে শুধুমাত্র মিডল ইস্টের যে 5টা আছে, এছাড়া বাকি কেউই কিন্তু অয়েল এক্সপোর্ট করে না। কেউ হয়তো তার ডোমেস্টিক ডিমান্ডটা ডোমেস্টিক প্রোডাকশন থেকেই তারা মিট আপ করতে পারে, কেউ হয়তো একটু শর্টফল করে যেটা বাইরে থেকে আমদানি করে। ইটস ওনলি মিডল ইস্ট যারা ক্রুড অয়েলটাকে এক্সপোর্ট করে। আরো দু একটা দেশ আছে, বাট ওগুলো খুব ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট। মানে মোস্টলি লিডিং যে সমস্ত অয়েল এক্সপোর্টিং কান্ট্রি আছে, এগুলো সব কিন্তু মিডল ইস্টের ভেতরে। বাকি যেগুলো আছে তারা অল্প বিস্তর হয়তো কিছু সাপ্লাই দিয়ে গ্লোবাল সাপ্লাই চেনে কিছু অ্যাড করে, বাট দ্যাট ইজ নট ভেরি সিগনিফিকেন্ট। ফলে এখন যেটা দাঁড়াচ্ছে, আমাকে ক্রুড অয়েল আমদানি করার জন্য কিন্তু মিডল ইস্টেই যেতে হবে। অফকোর্স, মানে সাপ্লাই চেনের গোড়াটা ওখানে। তো ক্রুড অয়েল যদি আমি না পাই, আমার সিঙ্গাপুরের রিফাইনারিগুলো বসে থাকবে, আমাদের বাংলাদেশের তো ইস্টার্ন রিফাইনারি আছে, এই রিফাইনারিগুলো কিন্তু বসে থাকবে, আমি তেলটা পাবো না। ফলে মিডল ইস্ট বলা হয় যে পুরো গ্লোবাল সাপ্লাইয়ের, এই মিডল ইস্টের ভিতর থেকেও গ্লোবাল সাপ্লাই 20% ক্রুড অয়েল কিন্তু ট্রান্সপোর্টেশন হয় থ্রু স্ট্রেইট অফ হরমুজ। জি স্যার। 1/5 of the total oil export. Yes sir. ওই অতটুকু জায়গার ভিতর দিয়ে ওই যে গালফ এবং ওপেনিং হচ্ছে স্টেট অফ হরমুজ, এবং 1/3 of LNG স্যার। রাইট। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যেটা অনেকে বুঝতে পারে না। সেটা হচ্ছে আমরা তেল করে মাথায় ব্যথা করছি, বাট তেলের চেয়ে তো অনেক ক্রিটিক্যাল কিন্তু হচ্ছে আমার এলএনজি, তার চেয়েও ক্রিটিক্যাল হচ্ছে আমার ফার্টিলাইজার। ইয়েস স্যার। তো এই যে ইরানের যে যুদ্ধটা, এটার কারণে যে ওদের যে তেলকূপগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ওদের রিফাইনারিগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ওদের এলএনজি টার্মিনালগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যে যেটাকে অ্যাটাক করুক, ইরানের উপর অ্যাটাক করছে, ওরা করছে ইরানের উপরে। এতে করে আমার পুরো তেল ব্যবস্থাপনার পুরো সাপ্লাই চেইনের যে একেবারে ইনিশিয়েটিং পয়েন্ট, যেখান থেকে ক্রুড অয়েলটা আসবে, সেই জায়গাটা সিভিয়ারলি ড্যামেজড হচ্ছে। এটাকে রিকভার করতে তো তাদের সময় লাগছে। ফলে যে জিনিসটা একটু আগেই আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আলটিমেটলি আমাদের সঙ্গে হয়তো একটা অ্যারেঞ্জমেন্ট হবে ইরানের, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে আমাদের 6টা জাহাজও নাকি পার পেয়ে চলে আসছে। সো আমরা ধরে নিতেই পারি যে হয়তো আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো জাহাজ চলাচল করতে পারছে, কিন্তু জাহাজ ওখান থেকে নিয়ে আসবে কি? যারা আমাদেরকে ক্রুড অয়েল সাপ্লাই দেবে তারা নিজেরাই তো এখন ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে। সো আমার ক্রুড অয়েলের সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায়, আমি বিশ্বের অন্যান্য যে জায়গাতেই যাই না কেন, আমি কিন্তু তেলের সংকটটাকে আমি রাতারাতি উত্তরণ করতে পারবো না। একটু লং সময়, একটা বিশাল সময় লাগবে আমাদের এটা থেকে উত্তরণের জন্য। এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হলো আমরা যদি এটাকে ভাগ করি, ধরা যাক আমরা যদি অকটেনের কথা বলি বা পেট্রোলের কথা বলি, আমাদের বাংলাদেশে যে গ্যাস ফিল্ডগুলো আছে, সিলেট গ্যাস ফিল্ড, বর্ণনা যে গ্যাস ফিল্ডগুলো আছে টোটাল, আমাদের এই গ্যাস ফিল্ড থেকে যে গ্যাস প্রডিউস হয়, তার একটা বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু কনডেনসেট ফর্মে আমরা প্রচুর পরিমাণে পেট্রোল এবং অকটেন পেয়ে থাকি। এবং যদিও এটা নিয়ে একটু বিতর্ক আছে, কেউ বলছে যে আমাদের ইন্ডিজেনাস সোর্স যেগুলো আছে, যেখান থেকে গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে আমরা যে পেট্রোল কিংবা অকটেনটা পাচ্ছি, দ্যাট ইজ গুড এনাফ টু মিট আওয়ার ডোমেস্টিক ডিম্যান্ড। মানে আমরা এই ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ, এটা অনেকে দাবি করে থাকেন। দাবিটা সত্য মিথ্যা আমি যাচাই না করবো, এতটুকু বলতে পারি যে আমাদের অকটেন কিংবা পেট্রোলের উপর কিন্তু সিভিয়ার কোনো ব্লো হয়তো আসবে না, মানে অ্যাটলিস্ট এটাকে আমরা সয়ে নিতে পারবো। কারণ আমরা যদি দেখি অকটেন এবং পেট্রোল যারা ব্যবহার করেন, তাদের এই ব্যবহারের ইউজের একটা বড় অংশই কিন্তু লাক্সারি পারপাসে চলে যায়। আমি সিম্পল সে আই এম ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাই, আমি আমার গাড়িটার একদম নিতান্ত প্রয়োজন যেটা, আমি অফিসে যাব, অফিস থেকে ফিরবো, টুকটাক কাজে বের হবো, আর পাশাপাশি আমি কি করি, সব মাসে হয়তো একবার বা দুবার আমি একটা লং ট্যুরে যাই, ভ্যাকেশনে যাই, লাক্সারি ট্রিপে যাই। তো এখন যেটা হবে, আমাকে হয়তো ওই জায়গাগুলোতে কাট করতে হবে, বাট আমার জীবনযাত্রা কিন্তু একেবারে থেমে যাবে না। সো অকটেন এবং পেট্রোলের উপর যে প্রেশারটা আসতে যাচ্ছে, এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। বরঞ্চ আমাদের চিন্তা করার জায়গা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডিজেলের কি হবে। ডিজেল তো আমরা ইন্ডিজেনাস সোর্স থেকে তো এটাকে প্রডিউস করি না। এখন ডিজেল আমাদের ডিমান্ডের একটা বড় অংশ কিন্তু ডিজেল, যেমন আমরা 2024-25 ফিসক্যাল ইয়ার যেটা আমাদের টোটাল অয়েল ইম্পোর্ট ছিল 64 লাখ টন। তো এর ভিতরে কিন্তু 46 লাখ টনই ছিল ডিজেল। কারণ আমাদের দেশের অ্যাগ্রিকালচারাল সেক্টরে, সেটা আমি শ্যালো মেশিন চালানো বলি কিংবা আমি আমার ট্রাক্টর অপারেট করা বলি, আমার অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু আমার হিউজ পরিমাণে ডিজেল প্রয়োজন হয়।
বাংলাদেশ একসময় এক ফসলই ছিল, মানে আমরা একটাই খেতে বছরে একটাই ফসল ফলাতাম, ধান বিশেষ করে। এখন কিন্তু আমরা 12 মাস কিন্তু কোনো না কোনো একটা ফসল ফলাচ্ছি, 12 মাস। এবং এগুলো কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ক্রপস। এই ক্রপসগুলো যে ডিফারেন্ট ভ্যারাইটি যেগুলো আছে, এগুলোকে স্মুথ প্রোডাকশনের জন্য একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে ফার্টিলাইজার। আর বিভিন্ন অ্যাডভান্স ফার্টিলাইজার ইউজ করে আমরা এগুলোকে করি, ফসল ফলাই। ফার্টিলাইজার তৈরি করার জন্য কিন্তু গ্যাস প্রয়োজন হয়। আমাদের যতগুলো ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে প্রত্যেকটাতে কিন্তু এই গ্যাসের মাধ্যমে কিন্তু এগুলোকে অপারেট করা হয়। সো এলএনজির উপর একটা প্রেশার আসলে ফার্টিলাইজারের উপর প্রেশার আসবে। নন অ্যাভেইলেবিলিটি অফ ফার্টিলাইজার ইজ গোয়িং টু এফেক্ট আওয়ার অ্যাগ্রিকালচারাল সেক্টর। আপনার আমার পেটে হাত পড়বে, সোজা কথা। সাধারণ মানুষ যারা, অফকোর্স, দ্রব্যমূল্য বাড়বে। একটা মানুষ একটা জিনিস আগে যে দামে কিনে খেত সেটা সে দামে কিনে খেতে, এগুলো সব কিন্তু ইন্টার রিলেটেড। দিস ইজ এ ভেরি ন্যাস্টি একটা কি বলা যাবে, একটা ইন্টারলিঙ্কেজ। সো আলটিমেটলি মানুষ না খেয়ে থাকবে, ক্রাইম বাড়বে। সো দেয়ার আর মাল্টিপল ইফেক্টস। সো আমি যদি পুরো এভাবে দেখতে চাই তাহলে আমার তেলের কথা বলি, এলএনজির কথা বলি, ফার্টিলাইজারের কথা বলি, এগুলো সবকিছু চিন্তা করলে এখন আমরা একটা ভয়াবহ একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকার অবশ্যই অনেক কিছু করতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যা কিছুই বাংলাদেশ সরকার করুক না কেন, সেটা হবে ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম। আমি তো বাইরে থেকে তেলের প্রাপ্যতা বা অ্যাভেইলেবিলিটিকে নিশ্চিত করার আমার কোনো সামর্থ্য নেই, বিকজ অরিজিনই তো সমস্যা। মিডল ইস্ট যেখান থেকে আসবে সেখানেই সমস্যা। সো আমি এক্সটার্নাল ফ্যাক্টরকে আমি রুল আউট করতে পারছি না, ওটাকে আমি নেগোশিয়েট করতে পারছি না। স্যার, এক্সটার্নাল ফ্যাক্টরের ক্ষেত্রে আমি আপনাকে একটু ইন্টারজেক্ট করে জিজ্ঞেস করি। স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে আগে 15 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল পার ডে আপনার এক্সপোর্টের জন্য বাইরের দিকে যেত। তো এখন স্ট্রেট অফ হরমুজ কিন্তু মূলত গালফ যে ইকোনমিস গুলো আছে তাদের জন্য একমাত্র রুট যেটা দিয়ে তারা ইন্টারন্যাশনাল ওয়াটার্সে এক্সপোর্ট ওরিয়েন্টেড ভেসেলস গুলোকে পাঠাতে পারে। বর্তমানে এই ডিসরাপশন, এই যুদ্ধের কারণে এই এক্সপোর্টটা কতটুকু ডিসরাপ্টেড হয়েছে? কারণ এটার সাথে কিন্তু আমাদের সাউথ এশিয়ান কনসাম্পশন অনেক বেশি আপনার ইন্টারলিঙ্কড। স্যার, ওটা কতটুকু ডিসরাপ্টেড? রাইট, এখানে দুটো ব্যাপার বোঝার আছে। একটা হচ্ছে একটু আমি যেটা বললাম যে তার অয়েল প্রোডাকশন ক্যাপাবিলিটি, সে আগে যে পরিমাণ অয়েল প্রডিউস করতো, তেলকূপগুলো যেহেতু অনেকগুলো ধ্বংস হয়ে গেছে, সে ওই পরিমাণ প্রোডাকশন এখন যেতে পারবে না। সো ওভারঅল গ্লোবাল সাপ্লাই চেইনে একটা শর্টফল থাকবে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে কস্টিং। এমনিতেই যখন প্রোডাকশনের পরিমাণ ডিমান্ডের চেয়ে ফল করে তখন তো জিনিসের দাম এমনিতেই বাড়ে, এটা আমরা সবাই জানি। পাশাপাশি যে জিনিসটা আমি ভয় পাচ্ছি, ইরান বিশেষ করে, ইফ নট দি আদার কান্ট্রিজ, তার যেই পরিমাণ ড্যামেজ হয়েছে, এটা একটা ক্ষতিপূরণ তার প্রয়োজন আছে না? অফকোর্স। তাকে ঘুরে দাঁড়াতে হলে, আবার নিজের পায়ে দাঁড়াতে হলে তার তো প্রচুর, তার ইকোনমিতে প্রচুর মানি পাম্প ইন করতে হবে। তো এই মানিটা কোত্থেকে আসবে? সো হোয়াট আই এম গেসিং, দিস ইজ এগেইন এ ওয়াইল্ড গেস, বাট দিস ইজ নট ইমপ্রবাবল, এটা হতেই পারে। ইরান হয়তো বলতে পারে একটা পর্যায়ে গিয়ে, ওয়েল, স্ট্রেট অফ হরমুজ ইজ ওপেন, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো, বাট আমাকে এখানে ট্যারিফ দিতে হবে। আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে পুরো যে ট্যারিফ ওয়ার শুরু করলো পুরো বিশ্বের সব জায়গাতে, রেসিপ্রোকাল ট্যারিফের নামে। He was not under pressure. He was not under pressure. এতদিন তো আমেরিকা রেসিপ্রোকাল ট্যারিফ করে নাই, বাট হি ডিড ইট প্রোঅ্যাক্টিভলি, গোয়িং এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ অল দি পুয়ার নেশনস। রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করে দিলেন ট্রেড ইমব্যালেন্সটাকে করার জন্য, লেভেল আপ করার জন্য। সেখানে ইরান যদি আজকে বলে যে তোমরা আমার এত ক্ষতি করলে, এই ক্ষতিপূরণ আমি কোত্থেকে পাবো? আমার ইকোনমি কিভাবে ঘুরে দাঁড়াবে? আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। আই নিড টু সার্ভাইভ। সো হোয়াট আই ডু, আমার যেটা ক্ষমতা আমি সেটাকেই ব্যবহার করবো। স্ট্রেট অফ হরমুজ তুমি ইউজ করতে পারো, বাট ইউ গট টু গিভ মি ট্যারিফ, ট্যাক্স দিতে হবে আমাকে। ট্যাক্স দিতে হবে। অ্যাজ অফ টুডে যেটা জানি প্রায় $20 লাখ বোধহয় পার শিপ প্রবাবলি। তো যদি সে ট্যাক্স ইম্পোজ করে, র্যাশনালি আমি তাকে দোষ দিতে পারি না। হি হ্যাজ গট এ লজিক। তো ট্যাক্স যদি ওখানে ইম্পোজ করে বা ট্যারিফ ইম্পোজ করে, ওইটা আমার মূল্যের উপরে গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলবে না? অফকোর্স। আমি তেলটা যে দামে কিনতাম, আমি তো সে দামে এখন আর পাবো না। আমার কৃষককে তো ওই 1 লিটার ডিজেল তারা বেশি দামে কিনতে হবে। সো দিস ইজ হাউ ইট ইজ গোয়িং টু হ্যাভ সাম ইফেক্ট। স্যার, এই যে কুয়েত, কাতার, এই দেশগুলো, গালফের যে কান্ট্রিগুলো আছে, এই দুটো দেশে স্পেসিফিকলি আমি বললাম কারণ আমরা আল জাজিরার মতো আউটলেটগুলোতে আমরা দেখতে পেয়েছি তাদের যে ট্যাঙ্কারগুলো, অয়েল ট্যাঙ্কার আছে, সেগুলো কিন্তু আপনার মিসাইল স্ট্রাক হয়েছে, যার কারণে এইটাও বলা হয়েছে যে একটা স্পিলেজের প্রবাবিলিটি থেকে থাকতে পারে। তো
এবং একই সাথে কাতারের কিন্তু অনেকগুলো লং টার্ম তাদের যে কন্ট্রাক্টস ছিল, এক্সপোর্ট কন্ট্রাক্টস গুলো ছিল ফিউলের, সেগুলোতে কিন্তু তাদের ফোর্স ম্যাজিওর, যেটা হচ্ছে ফেইলিং টু প্রোভাইড দি আদার পার্টনার্স ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। তো এই কারণে কিন্তু অনেক গুলো তাদের কন্ট্রাক্টসে একটা ফোর্স মেজরের রিয়ালিটি চলে এসেছে। তো এই যে তাদেরও তো স্যার ক্ষয়ক্ষতি হচ্ছে, তারা তাদের ক্ষয়ক্ষতিটা কিভাবে মেটাতে পারে আপনার মনে হয়? ইরানের ক্ষেত্রে তো আমরা বুঝতে পারলাম, এই কাতার, তারপর হচ্ছে কি গালফের অন্যান্য জায়গা, সৌদি আরেবিয়া আছে, ওমান আছে। ওমান এবং কাতারের থেকে তো মূলত বাংলাদেশ তার বাল্ক অফ দ্য এলএনজিস ইম্পোর্ট করে থাকি আমরা, এবং আমাদের অয়েলও ইম্পোর্ট করে থাকি, সৌদিও আছে এর মধ্যে। তো তারা কিভাবে তাদের ক্ষয়ক্ষতিটাকে, তারা কি কোনো অ্যাডিশনাল কস্ট তাদের পার্টনার কান্ট্রিদের উপর দিয়ে থাকতে পারে নাকি স্যার? তেলের যে ম্যানেজমেন্ট বা তেলের যে কস্ট ম্যানেজমেন্ট, এই বিষয়টা একটু জটিল। যেমন আমরা ওপেক, ইয়েস স্যার, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এই ওপেকটা কেন ওরা তৈরি করলো? আমাদের বাজারেও যেরকম আমরা সিন্ডিকেট তৈরি করে দেখতে পাই না, জি স্যার, যে ইভেন যে আমাদের যে রাইডার, এটাকে কি বলে, পাঠাও পাঠাও রাইডাররাও কিন্তু এক জায়গায় 5 জন বা 6 জন দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে। তো একজন বললো যে 300 টাকা নিব, তো বাকি সবাই 300 টাকা বলবে। কেউ যদি 260 টাকা বা 50 টাকা বলে, বাকি লোকে পরে এসে মাইর দিবে, জি স্যার, যে তোর কারণে আমার ইয়েটা কমে গেল। এখন কাস্টমার জেনে গেছে যে হি ক্যান গো 250, আই উইল টেকিং মোর। সো এই সিন্ডিকেশনের যে ব্যাপারটা, ওপেকটাও কিন্তু এই ধরনের একটা সিন্ডিকেশন। দে হ্যাভ এ সর্ট অফ ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং যে আমরা তেলের পার ব্যারেল কস্টিংটা কত হবে। দে রিচ অ্যান অ্যাগ্রিমেন্ট সো দ্যাট আজকে আমার প্রচুর তেল আছে, আমি সস্তায় বিক্রি করে দিব, তাহলে যার আরেকজন তখন মার খাচ্ছে। সো এইভাবে করে কিন্তু ওয়েল প্রোডাকশন এবং এক্সপোর্ট কস্টিং, এটাকে কিন্তু একটা কন্ট্রোল মেকানিজম কিন্তু কাজ করে। সো ওপেক থেকে একটা সেন্ট্রালি একটা ডিসিশন আসে যে পার ডে পার ব্যারেল অফ অয়েল কত দাম হবে, এটা তারা নির্ধারণ করে দেয়। এভাবে করে তারা পরস্পরের সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে টিকে আছে। তো সেই দিক থেকে যদি আমরা কনসিডার করি, তাহলে কোনো এককভাবে কোনো দেশ যদি তেলের দাম বাড়িয়ে দিতে চায়, হি উইল বি লুজার। বাকি কান্ট্রিরা যদি বাড়াতে রাজি না হয়, বাট আই আন্ডারস্ট্যান্ড যে ওপেক কান্ট্রিগুলো মোরলে সবাই কিন্তু এই রিজিয়নের মধ্যেই পড়েছে। জি স্যার, ফলে অল অফ দেম আর ইকুয়ালি এফেক্টেড। সো প্রবাবলি দে মাইট রিচ অ্যান এগ্রিমেন্ট যে ঠিক আছে, আমরা তেলের দামটাকে বাড়িয়ে দিব। এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তেল প্রোডাকশন প্রতিদিন কতটুকু হবে, এটাও কিন্তু ওদের একটা হিসাব আছে যে আমার টোটাল রিজার্ভ কতটুকু, রিজার্ভের কত পার্সেন্ট আমি ইয়ারলি এখান থেকে এক্সট্রাক্ট করবো। দিস ইজ ভেরি সারপ্রাইজিং যে ইউএসএ কিন্তু তার মোট রিজার্ভের 9% পার ইয়ার উত্তোলন করে থাকে। সেই হিসেবে তো 11 বছর পর তেলের রিজার্ভ শেষ হয়ে যাওয়ার কথা, বাট প্রবাবলি দে হ্যাভ সাম আনট্যাপড রিজার্ভ ইন আলাস্কা এন্ড আদার এরিয়াস আই এম নট অ্যাওয়্যার অফ। বাট অন্যান্য দেশগুলো আমি দেখেছি, মিডল ইস্টের কান্ট্রিগুলো, তারা কিন্তু অয়েল উত্তোলনটা এভাবেই করে যাতে তাদের রিজার্ভে সিরিয়াস কোনো ইম্প্যাক্ট না পড়ে। হয়তো তার টোটাল রিজার্ভে কেউ হয়তো 3% ইয়ারলি করছে, উত্তোলন করছে, কেউ হয়তো আরও কম এইভাবে করে। তো এইটা ডিপেন্ড করছে, যদি আমি বাজারে জিনিসের দাম কমাতে চাই, তাহলে আমাকে সাপ্লাই বাড়াতে হবে, আমাকে বেশি এক্সট্রাক্ট করতে হবে। আর আমি যদি কম এক্সট্রাক্ট করি, তখন অটোমেটিক্যালি কিন্তু জিনিসের দাম বাড়বে, কারণ চাহিদা বাড়বে, যোগান নাই, অটোমেটিক্যালি তখন দাম বাড়বে। তো এইটা এই সমস্ত দিক থেকে চিন্তা করলে ইটস এ ভেরি ক্রিটিক্যাল ইকোনমিক অ্যাসপেক্ট। Unfortunately, I'm not an economist, but what I can guess যে এটার কিউমুলেটিভ ইম্প্যাক্টটা পড়বে দি প্রাইস হাইক। তেলের দাম বাড়বে, সরবরাহ একটু ঘাটতি দেখা দিবে। সরবরাহ চাইলে কিন্তু তারা লেভেল রাখতে পারে বাই এক্সট্রাক্টিং মোর, বাট তারা সেটা করবে কিনা, এটা বিগ ডিল। আমি আমার রিজার্ভের 9% 3, ধরা যাক কোন একটা ছোট দেশ, ধরা যাক কুয়েত, সে দেখা যাচ্ছে তার রিজার্ভের একটা স্মল পার্সেন্টেজ উত্তোলন করার পর তার ডোমেস্টিক কনজাম্পশন, যে উত্তোলিত তেলের অনলি 3% ডোমেস্টিক কনজাম্পশন, বাকি 97% সে রপ্তানি করে দিচ্ছে। কাজে তার জন্য কোনো সমস্যা নেই, চাইলে আরো উত্তোলন সে করতে পারে, তার রিজার্ভ আছে, সে ওই ডিসিশনটা তার। বাট দেয়ার আর মেনি আদার কান্ট্রিজ যে হয়তো অলরেডি সে উত্তোলন অনেক বেশি পার্সেন্টেজে করেছে। নাও হি মাইট বি কোয়াইট কনসার্ন অ্যাবাউট দি রিজার্ভ, এবং সে হয়তো উত্তোলনটাকে কমিয়ে দিতে পারে। সো ইটস এ ভেরি ক্রিটিক্যাল মেকানিজম। হাউ ইট ওয়ার্কস আউট, প্লেজ আউট, দ্যাট ডিপেন্ডস টু বি সিন। অন দি আদার হ্যান্ড, আমাদের অল্টারনেটিভ অয়েল প্রডিউসিং কান্ট্রির ভিতরে যদি আমরা এখন রাশিয়া থেকে কিন্তু প্রচুর, তো আমি যতদূর শুনেছি যে রাশিয়ান তেলের উপর তো একটা ইনজাংশন ছিল, স্যাংশন ছিল ইউনাইটেড স্টেটস এর, বাট ইরানের এই পরিস্থিতির প্রেক্ষিতে ইউএস এর সে স্যাংশন আদৌ কে মানবে কিনা,
এবং উনি তো একটা ওয়েভার দিয়েছেন স্যার। ওয়েভার দিয়েছেন 1 মাসের, দ্যাটস এ মানে হু ওয়েটস ফর হিজ ওয়েভার। এটা হয়তো আমাদের মতো দরিদ্র দুর্বল রাষ্ট্রগুলো এটার ব্যাপারে আমরা খুব কনসার্ন হতে পারি, স্যার। বাট এরকম পরিস্থিতি হলে নো কান্ট্রি ইজ গোয়িং টু কোঅপারেট উইথ হেল উইথ ইউর স্যাংশন, আই নিড অয়েল। সে তখন মনে করো রাশিয়ার কাছে যাবে, তো রাশিয়া থেকে যদি আবার তেল প্রচুর পরিমাণ সাপ্লাই আসে তাহলে হয়তো কিছুটা ব্যালেন্সিং হতে পারে। আচ্ছা স্যার, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট দেশগুলোর কথা বলছেন, তো খুব রিসেন্টলি বিভিন্ন আউটলেটে বলা হচ্ছে, আপনি যে ফার্টিলাইজার ইম্পোর্টের কথা বলছিলেন, এই যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে এগুলো আপনার এগ্রিকালচার ডমিনেন্ট কান্ট্রিজ, অফকোর্স তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, তারা এর বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টস ওরিয়েন্টেড, হাউএভার তাদের এগ্রিকালচার কিন্তু খুব স্ট্রং। এবং রিসেন্ট এস্টিমেটসগুলো বলছে এবং রিসেন্ট অ্যাপ্রিহেনশনস এটাই ডিকটেট করে যে যে এগ্রিকালচারাল এক্সপোর্টাররা রয়েছে এই রিজনে তারা কিন্তু অনেক ভীত। তারা মনে করছেন যে আমার যে শুধু তেলের ঘাটতি হচ্ছে তা কিন্তু না, আমার যে ফার্টিলাইজার দরকার আমার এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য সেটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং এই ডিসরাপশনটাকে স্যার কিভাবে মিট করা যায়, এটার ক্ষেত্রে ডাইভার্সিফিকেশনটা কেমন আগানো উচিত এই দেশগুলোর? সরি, অফকোর্স এখানে ফার্টিলাইজার তো আমরা নিজেরও প্রস্তুত করে থাকি। Yes, sir. পর্যাপ্ত পরিমাণেই আমরা ফার্টিলাইজার ম্যানুফ্যাকচার করে থাকি, এতটাই পর্যাপ্ত পরিমাণে করে থাকি যে ইভেন আমাদের দেশ থেকে ফার্টিলাইজার এক্সপোর্টেড হয়, এক্সপোর্ট না, এটাকে কি বলে যে চোরাই পথে চলেও যাচ্ছে, তার মানে উই হ্যাভ দিস সারপ্লাস। জি জি। তো ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি আমাদের আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং এর জন্য যেটা প্রয়োজন যে এলএনজি, তো এইটা আমাদের সিরিয়াসলি এফেক্টেড হবে। তো এলএনজির সাবস্টিটিউট হিসেবে অন্য কোনো কিছুকে জ্বালানি হিসেবে ব্যবহার করে ফার্টিলাইজার উৎপাদন করা যায় কিনা আমার এই ব্যাপারে পর্যাপ্ত আইডিয়া নেই, বাট যদি কোনো অল্টারনেটিভ থেকেও থাকে, একটা পুরো এটাকে কি বলে প্রোডাকশন লাইন, যে কোনো একটা জিনিসের প্রোডাকশন লাইনটা তো ওভার দি নাইট আমি তো না রিইনভেন্ট করতে পারি না, তাই না? তো এটা ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়বে। এখন আমরা যখনই কোনো একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পথ খুঁজি, আমরা কিন্তু অনেকগুলো আমাদের স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের ভিতরে কিন্তু শর্ট, মিড এবং লং টার্ম আমরা 3 ধরনের স্ট্র্যাটেজি সেট করে থাকি। তো আমাদের মূল জিনিসটা আমরা যদি বলি যে আমরা পাওয়ার জেনারেশন বলি, যে পাওয়ারটা হয়তো টু কিপস এ ফ্যাক্টরি রানিং, the wheels rotating so that things are produced or manufactured. এই পাওয়ার জেনারেশনের মৌলিক যে ব্যাপারটা, যেটাও আমরা অনেকে বুঝতে পারি না, যে আলটিমেটলি whether you use গ্যাস টারবাইন আর এয়ার টারবাইন, যেটাকে সরি টারবাইন তো মানে কি বলে যে আর কি স্যার যে রিনিউয়েবলস এর কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ। তো আমরা যে অনেকে যে উইন্ড বেসড যে প্রোডাকশন, কেউ হাইড্রো ইলেকট্রিসিটি, আমরা এখন নিউক্লিয়ারের দিকে যাচ্ছি। ঘুরে ফিরে আমরা যে ফর্ম অফ এক্সটার্নাল এনার্জি ইনপুটস এর কথাই ভাবি না কেন, আলটিমেট পারপাস ইজ টু কিপ রোটেট দি টারবাইন। টারবাইন রোটেট হলেই কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করে, তখনই কিন্তু একটা মেশিন অ্যাক্টিভ হয়ে ওঠে। সো এই দিক থেকে আমি যদি লং টার্মের কথা ভাবি পাওয়ার জেনারেশনের জন্য, কারণ সেই আমি যা কিছু ম্যানুফ্যাকচার করতে চাই, মোদ্দা কথা there has to be a source of power যে আমাকে এনার্জি সাপ্লাই দেবে, যে এনার্জির উপর ভিত্তি করে আমার মেশিনটা রোটেট করবে। এই দিক থেকে আমরা লং টার্মে আমাদের বোধহয় দিস ইজ টাইম, হাই টাইম, এই যে আমাদের এখন ডিপ রিয়ালাইজেশনের কথা, আমাদেরকে যেটাকে বলে ফসিল ফুয়েল যেটাকে বলা, ফসিল ফুয়েল যেটা কম্বাস্টিবল, যেটা শেষ হয়ে যায়, মানে উইচ ইজ নট আনলিমিটেড সাপ্লাই, অফকোর্স এই জায়গায় আমাদেরকে রিনিউয়েবল এনার্জির দিকে চিন্তা ভাবনা করতে হবে, যে which is really unlimited. Yes. Wind, water, sunshine, whatever, solar or যেটাই আমরা বলি না কেন। সো উইন্ড মিলসের কথা আমি বললাম, আমরা হয়তো এই ফর্ম অফ এনার্জি প্রোডাকশনের দিকে অনেক বেশি আমাদেরকে জোর দিতে হবে। তো যে গ্যাস বলেন, তেল বলেন বা যা কিছু বলেন, at the end of the day purpose is to something burns, energy is generated. That energy is applied to the টারবাইন, the টারবাইন যখন রোটেট করে তখন কিন্তু ফার্দার উই গেট ফার্দার পাওয়ার সাপ্লাই। এই জন্য আমাদের অল্টারনেটিভ সোর্সেসগুলোর কথা চিন্তা করতে হবে। তো যতদিন পর্যন্ত আমরা লাস্টিং বা ডিউরেবল কোনো সলিউশনে যেতে না পারছি, ইন দি মিনওয়াইল আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ইউজটাকে কন্ট্রোল করতে হবে, যে আমি কত কমে সাস্টেইন করতে পারি, মানে সর্ট অফ মিনিমালিস্ট অ্যাপ্রোচ। আচ্ছা, যে যতটুকু আমার না হলেই না, আমি ঠিক ততটুকু ইউজ করব টু কিপ মাই, যে যেমন আমাদেরকে প্রায় বলা হয়ে থাকে যে আমাদের বাংলাদেশি মুহূর্তে এতদিনের মজুদ আছে। তো বলা হবে, দেখ যে কোনো একটা জিনিস ধরা যাক, আমার আজকে তেলের কথাই বলি, বলা হচ্ছে আমার তেলের মজুদ আছে 11 দিনের, কথার কথা বলছি। তো মজুদটা তো ডিপেন্ড করে আমার
দ্য প্যাটার্ন অফ মাই কনজাম্পশন। অফকোর্স আমি আমার প্রিভিয়াস প্যাটার্ন অফ কনজাম্পশন দেখে আমি বলছি যে পার ডে আমাদের এই পরিমাণ কনজাম্পশন হয়, সেই হিসেবে আমার 11 দিন পর্যন্ত এই পরিমাণ কনজাম্পশন হবে, এতটুকু মজুদ আমার আছে। তা আমি যদি কনজাম্পশনটাকে কমিয়ে দিই তাহলে আমার মজুদ বেড়ে যাচ্ছে কিনা? অফকোর্স মানে আমি 11 দিনের মজুদটাকে দিয়ে আমি হয়তো 20 দিন কন্টিনিউ করলাম বা 15 দিন করলাম। আমাদেরকে এই জায়গাটাতে হাত দিতে হবে। ইটস সর্ট অফ এ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, জি স্যার। যে আমি আমার কনজাম্পশনটাকে কমাবো ইন হোয়াট এভার মিনস পসিবল। স্যার ওই যে 4-day ওয়ার্ক উইক যেটাকে আপনার প্রপোজ করার চেষ্টা রাইট করছেন, রাইট দিস আর সাম অফ দি ওয়েজ। এগুলো নিয়ে অবশ্য বিতর্ক আছে যে Yes, sir. 4 days ওয়ার্ক উইক করলে আমার কতটুকু এনার্জি সেভ হবে, আর অন দি আদার হ্যান্ড আমি কি কি ডিফিকাল্টি ফেস করব। Yes, sir. বা আমি যদি অনলাইনে ক্লাসগুলোকে নিয়ে যাই, ইউনিভার্সিটিগুলোকে শাটডাউন করে দিই, সেক্ষেত্রে আমার কতটুকু এনার্জি সেভ হবে। তার চেয়ে বরঞ্চ আরো অন্যান্য কোনো ইয়ে আছে কিনা যেখানে আমার অনেক বেশি ফিউল কনজাম্পশন হয়, Yes, sir. বাট ওখান থেকে আমার আউটপুট ইন হোয়াট এভার ফর্ম ইজ মাচ লেসার, আমরা সেই সেক্টরগুলোকে হাত দিতে পারি কিনা, এদিকে আমাদেরকে নজর দিতে হবে। যেমন আমি একটু আগে একটা কথা বলছিলাম রিগার্ডিং অকটেন, যে আমার অকটেনের উপরে আমার যদি একটা অ্যাডিশনাল প্রেশার তৈরি করা হয়, আমাকে যদি বাধ্য একটু কম অকটেন ব্যবহার করতে হয়, দ্যাট ডাজ নট এফেক্ট মাই সার্ভাইভাল। Of course. বা ডিজেলের উপরে ইম্প্যাক্ট আসলে আমার সার্ভাইভালটা এফেক্টেড হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আমাদেরকে সেক্টরগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ইভেন আমি যদি কসমেটিক্সের কথা বলি, ইয়েস কসমেটিক্স প্রোডাকশন, এই যে ফেস পাউডার থেকে শুরু করে আমরা যা কিছু ইউজ করি, লোশন, এগুলো তৈরি করার পিছনে তো এনার্জি। অফকোর্স এর ভিতরে কোন কোন সেক্টরে আমি আমার এনার্জি কনজাম্পশনটাকে কমাতে পারি, জি এখানে আরো কতগুলো ব্যাপার আছে। কন্ট্রোল মেকানিজমটা কি হবে, যে আমি যে তেলের খরচ বা আমার এনার্জি কনজাম্পশনটাকে যে আমি লিমিট করব, এটার জন্য আমি কতগুলো কন্ট্রোল মেকানিজম ডেভেলপ, এই কন্ট্রোল মেকানিজমটা কিরকম হবে, Yes, sir. এই ব্যাপারটাতে আমার মনে হয় যে বাংলাদেশের এখনো করার অনেক কিছু আছে। জি There are a lot of room for inventing. জি স্যার। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো। Of course, সেটা হচ্ছে যেমন আমরা শ্রীলঙ্কাতে কি দেখলাম, শ্রীলঙ্কা একটা দেশ আমাদের মতো একটা বিপ্লবের মধ্যে দিয়ে শ্রীলঙ্কা কিছুদিন আগে গেল, ইয়েস স্যার। তারপর নেপাল, এরকম তো হলো। জি স্যার। শ্রীলঙ্কা প্রথমত একটা ওয়ার টোন কান্ট্রি, দে হ্যাড দি সিভিল ওয়ার ফর লং টাইম, ওই যে তামিলের সঙ্গে তাদের একটা যুদ্ধ ছিল, একটা ওয়ার টোন কান্ট্রি, কন্টিনিউসলি দে হ্যাড বিন ডিস্টার্ব বাই ওয়ারফেয়ার, এদের মতো একটা দেশ। তারপর একটা বিপ্লব হয়ে গেল, এই দেশটাতেও তেলটাকে তারা একটা সুন্দর ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসছে। তারা একটা অ্যাপ তৈরি করেছে, যেটা আমাদের যে কোনো ভালো আইটি সেক্টরে যে কোনো একটা স্মার্ট ছেলেকে বলে এরকম একটা অ্যাপ বানিয়ে দিতে পারবে। Yes, sir, of এই course. প্রত্যেকটা ভেহিকেলের ড্রাইভারের কাছে বেজিং অন হিজ রেজিস্ট্রেশন নাম্বার ওই অ্যাপটা তার কাছে আছে। ইয়েস স্যার। সে যখনই কোনো গ্যাস স্টেশনে যখন কি তেল নিতে যাচ্ছে, গ্যাস নিতে যাচ্ছে, ওখানকার যে ডিসপেন্সার মানে যে লোক তেলটাকে দিবে, Yes, sir. সে তার মোবাইল দিয়ে ওর ওই অ্যাপটাকে স্ক্যান করলে সে ইনস্ট্যান্টলি জানতে পারছে এই ব্যক্তি আজকের দিনে অন্য কোনোখান থেকে তেল নিয়েছে কিনা, কতটুকু তেল নিয়েছে, Yes. এটা সে জেনে যাচ্ছে। জি স্যার। প্রতিটা মানুষের জন্য বরাদ্দ করা আছে যে প্রত্যেকটা এই টাইপের ভেহিকেলের জন্য আপনার পার ডে ইউজ এতটুকু লিমিটেড। এতটুকু। ধরা যাক কারোর জন্য বলা হলো যে ইউ ক্যানট টেক মোর দ্যান 10 লিটার্স পার ডে, অফকোর্স। তো সে সকালবেলা কোনোখান থেকে তেলটা নিল, জি স্যার। অন্য কোনো গ্যাস স্টেশনে গেলেই কিন্তু সেটাকে স্ক্যান করে বুঝে ফেলতে পারবে যে হি হ্যাজ অলরেডি কনজিউমড হিজ অ্যালটমেন্ট, তার যেটা অ্যালটমেন্ট ছিল ওটাকে সে অলরেডি শেষ করে ফেলেছে। জি স্যার। তো এইভাবে করে তারা এমন একটা মেকানিজম তৈরি করেছে, কেউ চাইলেও কিন্তু এটাকে ফাঁকি দিতে পারছে না। একটা ডাইনামিক ডেটাবেস থাকবে, এটা হচ্ছে কনসাম্পশনের উপর চেঞ্জ হবে এবং Right, right. যেমনটা আমরা স্যার একটা মোবাইলের সিমের জন্য অ্যাপ্লিকেশনস গুলো ব্যবহার করে থাকি, যে আমাদের ব্যালেন্স দেখায় যে আমরা কতটুকু খরচ করেছি এবং Right. আমাদের রিমেইনিং আপনার ব্যালেন্স কতটুকু আছে। সেম মেকানিজম কিন্তু আমরা এই ধরনের অয়েল এবং গ্যাস কনসাম্পশন এটা কি খুব কঠিন মনে হচ্ছে? না, স্যার। মোটেই না। না, স্যার। এটা আমাদের যে কোনো আইটি এক্সপার্ট এটা করতে পারবে, কিন্তু এটার জন্য সদিচ্ছা প্রয়োজন। অফকোর্স। মানে somebody has to think about this. sir. Somebody has to think about this, and the people who makes the policy, they have to realize this, that things are not that difficult. It just needs your এটাকে কি বলে পলিটিক্যাল উইল, যে আমরা এরকম একটা কাজ করলে জিনিসটাকে নিয়ন্ত্রণ আনতে পারি। আজকে বাংলাদেশে আমরা রেশনিং এর কথা, এত কিছুর কথা শুনছি, বাট আমরা কিন্তু ইফেক্টিভলি কিন্তু এটাকে মনিটরিং করতে পারছি না। না, স্যার। আমি আমার যে কোনো একটা জায়গার কথাই বলি, ধরো যখন টোকেন সিস্টেম করে দিল যে ডিসি টোকেন ছাড়া কেউ তেল নিতে পারবে না, বাট হোয়াট ইজ আমি একটা টোকেন নিয়ে গিয়ে তেলটাকে নিয়ে একটু পরে ঘুরে আরেকটা টোকেন নিয়ে আবার তেল নিলাম কিনা, স্যার হচ্ছে তো এটা। তা হাউ ডু আই নো যে এটা এরা ভায়োলেট করা হচ্ছে কিনা? এটা তো খুব সিম্পল একটা মেকানিজম। আমরা এত আইটি সেক্টরতে আমাদের ডেভেলপমেন্ট তো কম হয়নি। না স্যার। ইট ইজ পসিবল। Of course. তো এই জিনিসগুলো নিয়ে আসলে ঠান্ডা মাথায় বসে কিছু মানুষের চিন্তা করা প্রয়োজন। সবচেয়ে বড় কথা দুটো জিনিস, একটা হচ্ছে দেয়ার হ্যাজ টু বি সাম পিপল হু উইল গিভ আইডিয়াস, ইয়েস। and there will be some people who will be making those ideas doable. Of course. And there has to be ultimately the leaders Of course. who run the country who will endorse the thought, well, we can do this. এই যে আমি যেটা কথা বললাম, this is an idea যেটা অন্যান্য কান্ট্রি করে দেখাচ্ছে।
এটা করে ডুয়েবল করার জন্য আমাদের আইটি সেক্টর, ইউ আস্ক এনি আইটি এক্সপার্ট, হি উইল সি ইয়েস, এইরকম অ্যাপ আমি 24 ঘন্টার মধ্যে তৈরি করে দিতে পারবো। অফকোর্স স্যার। অ্যান্ড দেন দি পলিটিক্যাল লিডারশিপ হ্যাজ টু মেক দি ডিসিশন। জ্বালানি মন্ত্রী বা যেই আছেন পরিকল্পনা, এবং স্যার এই ফ্রেশ পার্সপেক্টিভস গুলোকে কিন্তু ইনকর্পোরেট করতে হবে আমাদের পলিসি মেকিং এর মধ্যে। Right. কারণ স্যার সিচুয়েশন গুলো আমাদের এতটাই ডাইনামিক এবং আমাদের রিফ্লেক্সেসও কিন্তু ডাইনামিকই হতে হবে। স্যার এই যে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আবার চলে যায়, আমরা তো স্যার ইম্পোর্ট করেই থাকি যে বললাম কাতার এবং ওমান থেকে এলএনজি, সৌদি আরেবিয়া, ইরাক এবং অফকোর্স ইউএই থেকে আমরা যে ক্রুড অয়েল ইম্পোর্টস করে থাকি। আমাদের কিন্তু এই রিজনে এক্সপোর্টসও যথেষ্ট রয়েছে, 900 মিলিয়নের মতো, যার মধ্যে 60% হচ্ছে আমাদের আরএমজি সেক্টরে, তারপর এগ্রিকালচারাল আছে, ফ্রোজেন ফুডস আছে। তো আমি এই কনটেক্সটটা এই জন্য দিলাম স্যার, আমরা তো মোটামুটি আমাদের ভেসেলস গুলোর জন্য একটা সেফ প্যাসেজের অ্যাসুরেন্স পেয়েছি ইরানের থেকে, যে হরমুজের মধ্যে দিয়ে আমরা যখনই আমাদের যে কোনো ধরনের ভেসেলস পাস করবে, এটা শুধুমাত্র আমাদেরকে বিফোর হ্যান্ড যে প্রসেসটার আগে আমাদের বলতে হবে যে আমাদের ভেসেলস এখানে নিয়ে যাচ্ছে। স্যার কি নিয়ে যাচ্ছে, আমাদের যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের যে ট্র্যাকিং নাম্বার আছে, প্লাস আরো কিছু আপনার বিউরোক্রেটিক স্টেপস আছে, যেটা হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি তাদের সাথে কোঅপারেট করবে যে ব্যাপারে। তো স্যার আমার কথা হচ্ছে টেকনিক্যালিটিস অ্যাসাইড, আমাদের তো ইম্পোর্টস গুলোকে আমরা মোটামুটি একটা গ্যারান্টি পেলাম, আমাদের এক্সপোর্ট গুলো কি সেম গ্যারান্টি পাবে? যেহেতু আমাদের মোটামুটি একটা 2% অফ আর এক্সপোর্টস এই রিজনেই যাচ্ছে। আচ্ছা, শুধু এই রিজিয়ন ছাড়া ধরা যাক আমি আমাদের মেইন গার্মেন্টস সেক্টরের মার্কেটটা তো ইউরোপে, Of course. আমেরিকাতে। তো যদি যুদ্ধ শেষ হয়ে যায়, যদি ইরানের একমাত্র লক্ষ্য হয় তার যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা বা ইম্পোজিং ট্যারিফ, সেই ক্ষেত্রে যেই প্রোডাক্টে এক্সপোর্ট করা হচ্ছে, ইভেন ইফ এই প্রোডাক্টের ডেস্টিনেশন যদি আমেরিকাতেও হয়, আই গেস ইরান এটাকে কখনোই স্টপ করাবে না। সে যথারীতি এটার উপর তার একটা ট্যারিফ বা শুল্ক যেটা আরোপ করা থাকবে, সে ট্যাক্সটা পাবে, সেটাকে ছাড় দিয়ে দেবে। বিকজ এটা তো কোনো ওয়ার ফাইটিং ম্যাটেরিয়াল না, এটা তো কোনোভাবেই ইরানের উপরে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইরানের কি বলে বিরোধী শক্তিকে এম্পাওয়ার করছে না। দিস ইজ ফর দি অর্ডিনারি পিপল গার্মেন্টস। অফকোর্স। সো ইভেন যদি ডেস্টিনেশন আমেরিকাও হয়ে থাকে, বা ইভেন ফর দ্যাট ম্যাটার ফর দ্য সেক অফ এক্সাম্পল যদি ডেস্টিনেশন ইসরায়েলও হয়ে থাকে, if the product is a benign product, as benign as garments, there is no good reason. আমার কাছে কখনোই ইরানকে অতটা ইরেশনাল মনে হয়নি যে তারা এই প্রোডাক্টটা এদিক দিয়ে যেতে দেবে না। সে যেতে দেবে, কিন্তু তার উপর থেকে ট্যারিফ সে আরোপ করবে। আমাদের বিপদটা অন্যদিকে। বিপদটা হচ্ছে যে আমাদের যে অর্ডারগুলো তো রিসিভ করেছিল যুদ্ধের আগে। অফকোর্স। তখন আমাদের যারা এক্সপোর্টার তারা একটা কস্ট এস্টিমেট করেছে, যে জিনিসটা টোটাল প্রোডাকশন, ট্রান্সপোর্টেশন সব কিছু করে ওখানে পৌঁছে দেওয়ার পরে কত খরচ পড়বে, আমার লাভ কত থাকবে, এর থেকে আমি আমার শ্রমিকদেরকে বেতন কত দিব, আমার আলটিমেটলি কোম্পানির প্রফিট কত থাকবে, তার একটা ক্যালকুলেশন ছিল। তো আলটিমেটলি কি হচ্ছে, যখন নাকি যুদ্ধ শুরু হলো, তখন মেইন ইম্প্যাক্টটা পড়ছে আমার ট্রান্সপোর্টেশনের উপরে, দুই দিক থেকেই। একদিক থেকে হচ্ছে জ্বালানি তেলের অপ্রাপ্যতা এবং দাম বৃদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে ওয়ার জোনের মধ্যে দিয়ে কোনো শিপ ট্রাভেল করতে গেলে যদি সেটাকে সেফ প্যাসেজ এনশিওরও করে থাকে ইরান, প্রত্যেকটা শিপিং লাইন্সকে কিন্তু একটা ইন্স্যুরেন্স করাতে হয়। ইন্স্যুরেন্সের জন্য একটা প্রিমিয়াম দিতে হয়, এটা একটা কস্টিং থাকে। এখন এই যুদ্ধের পর এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হ্যাজ ক্রস অল দি ইমাজিনেবল লিমিটস। This cost is going to be added with the cost of each individual product. তো যখন সে কন্ট্রাক্টটা করেছিল ফরেন বায়ারের কাছ সঙ্গে, তখন সে কস্ট এস্টিমেট করেছিল যেটা, এখন তার কস্টটা তার চেয়ে অনেক বেড়ে যাবে। তার তো লাভ তো হবেই না, উল্টো থাকে প্রচুর পরিমাণে এখানে তার লস, ক্ষতিপূরণ হয়ে যাবে। এখানে হয়তো এই পরিস্থিতিকে বেল আউট করার জন্য সরকারের পক্ষ থেকে হয়তো গার্মেন্টসগুলোকে একটা ভর্তুকি দেওয়া বা প্রণোদনা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সম্ভবত কিছুটা দিয়েছেও, আমি যতদূর জানি, আই এম নট ভেরি শিওর। করোনার সময় আমরা একই জিনিস দেখেছি, সরকার হয়তো এইভাবে করে গার্মেন্টস আমাদের যে এক্সপোর্টটা যাতে ডাইডাউন, একেবারে ধুলোয় মিশে না আছে, আমাদের যারা এক্সপোর্টার আছেন বা প্রডিউসার আছেন, ম্যানুফ্যাকচারার, তাদেরকে সরকার হয়তো এই ধরনের একটা স্বল্পকালীন বা কি বলবো স্বল্পমেয়াদী একটা প্রণোদনার ব্যবস্থা করতে পারে। দিস ইজ হাউ আমার মনে হয় এটাকে আমরা ওভারকাম করতে পারি। আচ্ছা স্যার, লাইক এ ভেরি ভেরি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। স্যার লাস্ট কোয়েশ্চেন হিসেবে যদি জিজ্ঞেস করি, আমরা তো ডোনাল্ড ট্রাম্পের অ্যাড্রেসিং দ্য নেশন মিটিংটা দেখলাম, আমরা তার রিটোরিক সম্পর্কে জানতে পারলাম, নাথিং নিউ। হাউএভার এই যে কিছু কথা বললেন যে মানে
bombing them back to the stone ages, very harmful rhetoric. এগুলো দেখার পরও কি আমরা দেখতে পাই যে যুদ্ধটা হয়তো শেষ কিংবা কোনো ধরনের একটা টার্মিনেশনের দিকে আগাচ্ছে? বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্যার এই যে পাকিস্তান চেষ্টা করছে যে মিডিয়েশন করার জন্য, সেখানে তারা তুরস্কের সাথে, তুরস্ক কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে তারাও মিডিয়েশন প্রসেসের মধ্যে ইনভলভ রয়েছে। চায়না এই আজকেই স্যার দেখলাম তারা বলছে যে দে আর লুকিং ফরওয়ার্ড টু এ সিজ ফায়ার, এবং ডিপ্লোমেসি এবং ডিপ্লোম্যাটিক ফ্রেমওয়ার্কসগুলোকে তারা প্রমোট করছে, এবং শুধু সাপোর্ট করছে না, তারা ইম্পারেটিভ হিসেবে দেখানোর চেষ্টা করছে। তো এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা স্যার ডিপ্লোম্যাটিক এনফোর্সমেন্ট এবং ডিপ্লোম্যাটিক ইন্টারাকশনের দিকে একটা পুশ দেখতে পাচ্ছি। তো ওয়ার্ল্ড ওয়াইড এমন কন্ডেমনেশন থাকা মানে চলাকালীন সত্ত্বেও কি আমরা দেখতে পাবো যে যুদ্ধটা আরো ইন্টেন্সিফাইড হতে পারে, নাকি স্যার এখন আমরা দেখবো যে ডোনাল্ড ট্রাম্পও সরে আসছেন, যে এবার হয়েছে অনেক হলো? আমরা ছোটকালে একটা গল্প পড়তাম, রূপকথার আর কি, যে রাক্ষস যখন যেদিন বলতো যে আজকে আমি অনেক দূরে যাব, সেদিন আসলে সে কাছাকাছি থাকতো, আর যখন যেদিন বলতো যে আজকে আমি কাছাকাছি থাকবো, সেদিন সে অনেক দূরে। সো আমার একটা সর্ট অফ কনভিকশন, একটা আন্ডারস্ট্যান্ডিং যে ট্রাম্প যেটা বলে আমাকে সবসময় ভাবতে সে উল্টোটা। এটা শুধু আমি না, অনেকে এটা বলে থাকে। এই যে সে 2-3 সপ্তাহ ইন্টেন্স যুদ্ধ পরিচালনা করে ইরানকে স্টোন এজে পাঠিয়ে দেবে, যে একটা বিশাল একটা হুঙ্কার দিল, আমার মনে বলছে কিছুই হবে না, কিছুই হবে না। তার এখন একমাত্র চিন্তা হচ্ছে এটাকে বলে একটু চিকেন আউট, এখান থেকে বেরিয়ে যাওয়া কোনোভাবে, কোনো রকম একটা ফেস সেভিং করে বেরিয়ে যাওয়ার জন্য। কারণ what he gains by further bombing on Iran, what is his gain? Nothing. তাও US এর Donald Trump might be mindless, insane, whatever. No, not all the people in US is like that. তো আমার মনে হয় যে what does he gain by sending again bombing? আর যদি বোম্বিং করতে যায় তারও তো 2-1টা এয়ারক্রাফট পড়ে যাবে, তার 2-1 লোক মারা যাবে, তো তাকে তো জবাব দিতে হবে না জনগণের কাছে। আমার মনে হয় এটা হবে না। ফার্স্ট থিং আমার মনে হচ্ছে বোম্বিংটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই প্রশ্ন করে থাকেন, আমি বাইরের খুব বিদেশি খুব রিনাউন্ড কিছু স্পিকারকে বিভিন্ন টক শোতে বলতে দেখেছি, তারা বলছে হোয়াট নেক্সট, তাহলে কি হবে? বলা হয় না ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। যেখানে ডিপ্লোম্যাটিক এফার্ট যখন ফেইল করে, সব টুলস ইউজ আপ করা শেষ হয়ে যায়, তখন লাস্ট রিসর্ট হিসেবে মানুষ অস্ত্র হাতে তুলে নেয়, যে অস্ত্রের মাধ্যমে এটা একটা সমাধান খোঁজার চেষ্টা করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন অস্ত্রের ব্যবহারটাও যখন ফিউটাইল হয়ে যায়, যেটা আর ব্যবহার করে কোনো আমি আউটপুট পাচ্ছি না, দেন পিপল গোজ ব্যাক টু ডিপ্লোম্যাসি। তা আমরা এখানে একই জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু অলরেডি কিন্তু ডিপ্লোম্যাসি শুরু হয়েছে। ফার্স্টে পাকিস্তান নেগোশিয়েট করার চেষ্টা করলো, মাঝখানে এসে জয়েন করলো চায়না। এখন এটা অবশ্যই আমেরিকার জন্য খুবই অপমানকর যে তার সঙ্গে ইরানের যুদ্ধে মধ্যস্থতা করতে চায়না এগিয়ে আসছে। এটা তার জন্য তো ডেফিনেটলি ইটস ভেরি ইনসাল্টিং ফর স্যার। এবং কিছু কিছু জায়গায় বলা হচ্ছে ইরান নাকি চায়নাকে একটা গ্যারান্টার হিসেবে যাচ্ছে, যদি কোনো ধরনের হতে পারে। অফকোর্স হু কুড বি এ বেটার গ্যারান্টার দেন চায়না? জি স্যার। বাট চায়নার উপর কতটুকু রিলাই করা যায়? আমরা নর্মালি যেটা দেখেছি, চায়না আসলে ইকোনমিক্যালি সে যত অ্যাগ্রেসিভ, সব জায়গাতে তার ইকোনমিক এক্সপ্যানশন, বাট মিলিটারিলি কিন্তু সে একটু সবসময় পিছনে থাকে, পছন্দ করে। এনিওয়ে, পিছন থেকেও যদি সাপোর্ট দেয় দ্যাট ইজ ওকে। যেটা বলছিলাম ডিপ্লোম্যাসিতে ফিরে যাওয়া, এখন আমরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে কিন্তু একটা নতুন করে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে। তারাও কিন্তু একটা কালেকটিভ স্ট্র্যাটেজি, একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং, ইউনিটি তৈরি করার একটা আর্জ তাদের মধ্যে দেখা যাচ্ছে। দ্যাট মিনস, যেটা দিয়ে আপনি আজকের আগের এপিসোডের কথা শুরু করলেন, যে অ্যালায়েন্স, it will ultimately lead to a new kind of alliance, probably. A reshaping of the geoeconomic as well as geopolitical landscape, a reshaping kora hobe. The old alliances will break apart, new alliances will form, but at the end of the day, diplomacy will work. It has to work, otherwise the civilization cannot survive. So I think we are heading towards that direction. Already কিন্তু diplomatic যেটাকে বলে overtures বা diplomatic initiative বিভিন্ন এন্ড থেকে নেওয়া হচ্ছে, and I foresee just it will not worsen further. এটা আর বেশি খারাপের দিকে যাবে না বলে আমার মনে হয়। আচ্ছা স্যার। এবং আপনি গতবার যখন এসেছিলেন তখন আমরা এটাই বলেছিলাম, মেক গুড সেন্স প্রিভেল। তো আমরা এবারও শেষ করবো এটা বলেছি, মেক গুড সেন্স প্রিভেল, এবং একটা বড় ধরনের শুধুমাত্র একটা ডিএসকেলেশন না, আমরা একটা কমপ্লিট টার্মিনেশন অফ দিস ওয়ার চাচ্ছি। স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এভরি টাইম ইউ ভিজিট, লাইক ইট ইজ অ্যান এনলাইটনিং এক্সপিরিয়েন্স। সো থ্যাংক ইউ ফর বিং উইথ আস।
ইউর ওয়েলকাম। অফকোর্স স্যার। তো সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এপিসোডগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে যাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে চান এবং আপনাদের আমাদের শোগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, খারাপ লেগে থাকলে সেটাও জানাবেন, এবং যদি কোনো ধরনের রেকমেন্ডেশনস থাকে যে স্পেসিফিক কোনো টপিকে আপনারা ডিসকাশনস দেখতে যাচ্ছেন সেটিও আমাদেরকে কনভে করবেন। থ্যাংক ইউ সো মাচ।